এত বড় ক্ষমতা, যাদের হাতে সেনা, যাদের হাতে পুলিশ, যাদের হাতে এসএফআই নাকি এনএসআই হাবিজাবি সব আছে, তারা কিছুই করতে পারে না। আওয়ামী লীগের 10টা নেতা কলকাতায় বসে করে দিচ্ছে কাণ্ড। কিন্তু তার মানে কোন একদিন বাংলাদেশ দখল করতে পারে। নেতাদেরকে তো আপনারা সাহায্য করছেন, আপনাদের সহযোগিতা আমরা আশ্রয় দিচ্ছি, আমরা আশ্রয় দিই। যারই এরকম হবে, ইউনূসকে যদি কোনো একদিন পালাতে হয়, তার প্রাণ সংশয় থাকে, তাহলে আমরা আশ্রয় দিই। আপনাদের সরকার এটা আরেকটা প্রমাণ করে ব্যর্থতা, কতটা অপদার্থ, যে বিদেশে পলাতক কিছু নেতা খাগড়াছড়িতে ঘটনা ঘটিয়ে যাচ্ছে, আর আপনাদের হাতে সব পুলিশ, আর্মি, সেনা সব রয়েছে। সেনা নাকি ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, কিন্তু নিরীহ ভাবে সাধারণ মানুষকে যেভাবে ওখানে অত্যাচার করা হচ্ছে, এটা নির্মম। তার মতো রাজনীতিবিদ এবং সফল রাজনীতিবিদ বাংলাদেশে অন্য অনেক, ধরুন সেনাবাহিনী থেকে প্রশাসক হয়েছেন, বঙ্গবন্ধুও হয়েছেন, তারপরে শেখ হাসিনা 15 বছর চালিয়েছেন। কিন্তু ইউনূসের মতো একটা অরাজনৈতিক ব্যক্তি তথাকথিত, যেটা কোট আনকোট, তিনি তার মতো সফল রাজনীতিবিদ বাংলাদেশ খুব কম তৈরি করতে পেরেছে। তিনি শেখ হাসিনার মতো প্রবল প্রতাপান্বিত ক্ষমতাশালী একজন প্রধানমন্ত্রীকে, যার কোনো বিরোধী কেউ ছিল না, তাকে তিনি নেপথ্যে থেকে দাবার ঘুঁটি সাজিয়ে উৎখাত করেছেন বলে আমরা বিশ্বাস করি। ফলে তিনি অরাজনৈতিক, এটা মানতে রাজি। তিনি শুনলেন, বুঝলেন কি করে যে তাকে সব বাংলাদেশের মানুষ চায়, তার তো এই মুহূর্তে রেটিং বাংলাদেশের সব থেকে কম। তিনি প্রশাসনিক ব্যর্থতার একটা নজির সৃষ্টি করেছেন। ফলে সেই কারণে সমস্ত ক্ষোভ, যে মানুষের ক্ষোভ, সেটাকে তিনি দৃষ্টি এড়াতে তিনি নানাবিধ অজুহাত, কখনো ভারতের মিডিয়া, কখনো ভারত সরকার, নানাবিধ এসব বলে যাচ্ছেন। তিনি তার বক্তব্য তো তিনি ভারতকে অস্থির করতে চেয়েছিলেন, তার কোনো ধারণা নেই ভারত কত বড় দেশ। তিনি বলেছেন উত্তর পূর্বাঞ্চল নিয়ে তার যে মন্তব্য, সেটা কি শোভা পায় নাকি? তার কি হুমকি দিয়েছিলেন নাকি? আজ যদি যে ধরনের কথাবার্তা উনি ওখানে বসে বলেন, সেই ভারতের 1200 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কারণে বলতে পারে, সেটা যদি বন্ধ করে দেয় ভারত কোনোদিন, তো অন্ধকারে থাকবেন। আপনি যে পথে নিউ ইয়র্কে গেলেন, পথটা তো ভারতের উপর দিয়ে গেলেন, আপনি তো পাকিস্তানের উপর দিয়ে যেতে পারবেন না, কারণ পাকিস্তানের সীমানা তো বন্ধ। তো আপনি ভারতের সীমানা ব্যবহার করবেন, ভারতের কাঁচা মরিচ খাবেন, ভারতের পেঁয়াজ খাবেন, ভারতের শাড়িও পরবেন, সবকিছু করবেন, ভারতের বিদ্যুৎ নেবেন, এবং প্রয়োজনে আরো কিছু চাইবেন, আরো কিছু চাইছেন। তো ফলে আপনি তারপরে ভারত বিরোধী, কারণ আপনাদের দেশের মানুষ সেটাকে আমরাও বলতে পারি না যে আপনারাও তো অনেক কিছু, বাংলাদেশের অনেক কিছু চাইছেন। এই পূজায় অনেকের আপত্তি সত্ত্বেও ইলিশ মাছ পাঠানো হয়েছে, আম উপহার পাঠানো হয়, আরো এবার ইলিশ মাছের আপনি দেখেছেন নিশ্চয়ই, বাংলাদেশের কাগজেই হয়তো দেখবেন, আমি ভারতের কাগজের কথা বলছি না। এবারে বাংলাদেশে ইলিশের চাহিদা খুব কম, খুবই কম। এবং আমি নিজে কলকাতায় ছিলাম, আমি কলকাতার বাজারে স্লোগান শুনেছি, জঙ্গিদের ইলিশ খাবো না, জঙ্গিদের ইলিশ খাবো না, এই স্লোগান শুনেছি বাজারে, মূল বাজারে। এবং যেটা দেখুন কত টন, কেনার সময় কত টন আসতো, আর এখন কত টন। এখন বহু ব্যবসায়ী এখনো ইলিশ পাঠাতে পারেননি। পদ্মার ইলিশ সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি তো গোপনে আনাই, আমি গোপনে, যখন আপনাদের অর্ডারও থাকে না, আপনাদের লোকেরাই আমাকে পাঠায়, যেটা আমি খাই, আমি পছন্দ করি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি এটা দেখলাম, এটা একটা রাজনৈতিক বিষয় এমন হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশ। আপনি যে বললেন দুর্গার অসুরের মুখ, আমি কলকাতার বাজারে দেখেছি বলেছে পদ্মার ইলিশ খাবো না, কারণ ওটা জঙ্গিদের রক্ত মেশানো হয়েছে। সেই জন্য আপনি হিসাব কষে দেখুন, ইলিশ রপ্তানি অনেক কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে, যেটা মানে রেকর্ড পরিমাণ কম। সেটার কারণ কি? কারণ ভারতের চাহিদা নেই। ভারতে আনলেও ভারতের বাজারে বিক্রি করা পদ্মার ইলিশ বললেই লোকে কিনছে না, এমন একটা অবস্থা হয়েছে। বলছে গঙ্গার ইলিশ খাবো, পদ্মার ইলিশ খাবো না। কিন্তু যদিও আমি মনে করি এটা হাস্যকর যুক্তি, গঙ্গা পদ্মা দুভাগে ভাগ হয়েছে ভৌগোলিক কারণে, কিন্তু সে ইলিশটা ইলিশই। পদ্মার ইলিশের একটা আলাদা স্বাদ আছে, কেউ পছন্দ করেন, সকলেই পছন্দ করেন। আমাদের যে মৎস্য উপদেষ্টা বললেন উনি, যে ভারত থেকে রিকোয়েস্ট করা হয়েছে, তারপরে এটা প্রতি বছর, হ্যাঁ ঘটনা, এটা প্রতি বছরের মতো এবারেও অনুরোধ করাই হয়েছিল যে ইলিশ পুজোর সময়, যেহেতু প্রতি বছর একটা ডিমান্ড, গত বছরে তো দেখুন না আপনি কত গুণ বেশি ডিমান্ড ছিল, এবারে নেই কেন? সেটা তো বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তারাই বলে দেবে কেন নেই। কারণ ভারত পদ্মা ইলিশ খেতে চাইছে না,
ভারত নয়, ভারতে সবাই তো খায় না ইলিশ, পশ্চিমবঙ্গে বাঙালি অনেকে খেতে চাইছে না। আমি অবশ্য এটাকে বোকামি মনে করি। এটা ওই এর সঙ্গে ইলিশ কি আম কিংবা জামদানি এসব নিয়ে এগুলোকে রাজনীতির বাইরে রাখাটাই ভালো। এগুলো একটা মানুষের দেশের চাহিদা অনুযায়ী তো আপনারা এক দেশ আরেক দেশের উপর ডিপেন্ড, মানে কোনোভাবে না কোনোভাবে আপনারা জানেন কয়েকদিন আগে দিল্লিতে ভারত সরকারের ক্রাফট কারুশিল্প জাদুঘরে জামদানির প্রদর্শনী হয়েছিল, যে জামদানি কিন্তু ভারতে অফিসিয়ালি আসে না। সেখানে 3 লক্ষ টাকা দামের শাড়িও কিন্তু বিক্রি হয়েছে। ন্যূনতম শাড়ির দাম ছিল 24 থেকে 25,000 টাকা। আমি সেখানে গিয়েছি, গিয়ে দেখেছি বাংলাদেশের তাঁতি এসেছিলেন, তারা কিভাবে শাড়ি তৈরি করেন। এগুলো হচ্ছে লোকশিল্প, এগুলোর সম্বন্ধে রাজনীতি ঢোকালেই, এখন দুর্ভাগ্যবশত রাজনীতি জুড়ে যাচ্ছে, সেটা খুবই দুর্ভাগ্য। তারাও বলছিলেন এগুলো রাজনীতির বাইরে থাকলেই ভালো হয় আর কি। এখন এইটা বাংলাদেশ হাই কমিশন চেষ্টা করছিলেন একটা সম্পর্ক, একটা মেসেজ দেওয়া যে বাংলাদেশের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। এখানে বাংলাদেশ হাই কমিশনে ইলিশ উৎসব হয়েছে, সেখানে কিন্তু সবাই গিয়েছিলেন ইলিশ খেতে, অনেকেই গিয়েছিলেন, যারা খান না ইলিশ তারাও গিয়েছিলেন। বহু বুদ্ধিজীবী, বহু নেতা, বহু সাংবাদিক গিয়েছিল, আমিও আমন্ত্রিত ছিলাম। দুর্ভাগ্যবশত আমি মিস করেছি, কারণ আমি কলকাতায় ছিলাম। আমি কলকাতায় বসে পদ্মার ইলিশ খেয়েছি, নিজে দানা খেয়েছি। তো এখন এইটা তো একটা রাজনৈতিক কারণে যে যেটা সম্পর্কটা, এখন তো সম্পর্কটা তো পার্টিকুলারলি একটা ওয়ার্কিং রিলেশনশিপ। আওয়ামী লীগের জন্য সম্পর্কটা খারাপ হওয়া, বাংলাদেশের মানে বাংলাদেশের প্রতি আক্রোশ। না, এটা আওয়ামী লীগ বলে তো কোনো এরকম পিন পয়েন্ট করে তো কোনো লাভ নেই। ভারতের আওয়ামী লীগ থাকার ফলে আওয়ামী লীগ যা যা করেছিল সেগুলোর কোনোটা তারা করছেন। তারা জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিচ্ছেন, যাদের হাসিনা জেলে পড়েছিল। কি করে? তো আমরা তো ভারতীয় হিসেবে আমরা তো গুরুত্ব দেবই তাকে। কি মুশকিল, আপনি একটা জঙ্গিকে ধরে জেলে ঢোকান না, যারা মালয়েশিয়ায় গ্রেপ্তার হলো তাদের ঢাকায় আনলেন, এনে এখানে এসে ছেড়ে দিন। ইনুস বলছেন আমাকে ভারত জঙ্গি বলছে, ওনাকে জঙ্গি বলছেন না, কখনো ভারত সরকার বলেনি উনি জঙ্গি। আমি বলি একটা মানুষকে চেনা যায় তার সঙ্গী যেতে। সঙ্গী যারা, তারা হলেন মুক্তিযুদ্ধ বিরোধী সঙ্গী। ফলে সেই কারণে তিনি নিজেই অসাম্প্রদায়িক হন না কেন, তিনি বলছেন কি আমি দাড়ি খুলে রেখেছি, কেন যেন দাড়িটা জামায়াতদেরই অপমান করছেন, তারা দাড়ি রাখে বলে, আবার জামায়াত তাকেই নেতা বলে মানছে। হাস্যকর পরিস্থিতি আর কি। তিনি কি বলছেন না বলছেন, তার ইন্টারভিউ গুলো, যেটা এবার নিউ ইয়র্কের যে 2টো ইন্টারভিউ বিদেশি সাংবাদিকদের সঙ্গে, সেখানে ভারতের প্রসঙ্গটা বেশি উঠে এসেছে। এবং ভারতের প্রসঙ্গ না, তিনি কতগুলো কথা বলেছেন, অদ্ভুত কথা। তিনি বলেছেন না আমি কেন 6 মাসের মধ্যে দিইনি, কারণ আমি তো কেয়ারটেকার সরকার। তবে কেয়ারটেকার সরকারের কোনো সীমা নেই কতদিন থাকবে। এই চমৎকার কথা। এইটা অ্যাকচুয়ালি আমি যদি মনে করে থাকি, তো সবচেয়ে প্রথমে আমি বলেছিলাম যে ভদ্রলোক রিটায়ার করার পর অফিসিয়াল পজিশন থেকে রিটায়ার করেন না, তিনি প্রধানমন্ত্রীর পদ পেয়ে ছেড়ে দেবেন, এটা মানে মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করে। এখন বাংলাদেশের বহু রাজনৈতিক দলকে তিনি চমৎকার ভাবে মূর্খ বানাচ্ছেন, মূর্খ বানিয়ে সকলকে সঙ্গে নিয়ে গিয়ে তিনি বলছেন আমি তো নেতা। ওই যে আমি যে কথাটা আগে বলেছিলাম অফ দ্য রেকর্ড, যে ভারতীয় গোয়েন্দা সূত্র বা সূত্র থেকে জানতে পেরেছিলাম যে তিনি কি বলছেন ওখানে। তিনি যখন দেখা করেছেন আমেরিকার যারা হোয়াইট হাউসের সিনিয়র অফিসিয়ালসদের সঙ্গে, বা ভবিষ্যতে যিনি রাষ্ট্রদূত হয়ে আসছেন তাদের সঙ্গে, তিনি বলেছেন এখন আমি নেতা, আর বাকি যে দলগুলো দেখছেন না, সবাই আমার সঙ্গে এসছে, তাদের কাউকে নিয়ে তিনি বৈঠক করেন। তিনি সব বৈঠকগুলো একা করেছেন। এমনকি তো দুর্ভাগ্যজনক শুনেছি বিএনপির অত বড় একজন সম্মানীয় নেতা, তাকে একটা ছোট্ট ঘর দেওয়া হয়েছিল, উপদেষ্টার যে ঘর ছিল, যে তার ঘরের সাইজটা এক চিনতে ঘর ছিল, তাতেও তিনি মেনেছেন। ওনারা তো অন্য ভিসায় গিয়েছেন, আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই শুনেছেন যে ভিসা। হ্যাঁ, উনি তো, ওরা তো বাকিদের ডেলিগেশন বলে কি জানেন, কিন্তু উনি ওখানে প্রচার করেছেন, দেখো এটা আমি এদের দেখেছি, সবাই চলে এসছে আমার, এবং সেটা তিনি এতদিনে প্রকাশ্যে বললেন যে ওখানে আমি নেতা, আর কোনো নেতা নেই, বাকিরা সব ঝগড়া করে, আমি একমাত্র। আমি তাহলে মানুষ কোট আনকোট মানুষ মনে করছে আমি 5 বছর 10 বছর 50 বছর যতদিন বিষয়, এত তাড়াতাড়ি যাওয়ার তো কোনো মানে নেই। আমি তো সেটা 3 মাস আগে বলেছিলাম নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এটাও তো উনি বলেছেন। না, ফেব্রুয়ারি হবে না। উনি যদি ভাষণটা ভালো করে পড়ে থাকেন জাতিসংঘে, নির্বাচন করার চেষ্টা করছি, চেষ্টা শব্দটা আছে, নির্বাচন হবেই ফেব্রুয়ারিতে, এরকম কথা বলে। এটা ব্যাখ্যাটা তার যারা আমরা বলি স্পিন মাস্টার,
স্পিন মাস্টাররা ব্যাখ্যা দেয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, যে যাই বলুক, অসত্য প্রচার করছে। অসত্য কোথেকে প্রচার হবে? ইউনূস তো নিজেই বলছেন আমাকে মানুষ চায় 5, 10, 15 বছর, এবং সে তো অন রেকর্ড বলছেন। লুকিয়ে আজকে আমি দেখেছি বাংলাদেশের কাগজে বিএনপির নেতা জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলেছেন ইউনূসের বক্তব্যে আমরা হতাশ। তিনি যে কথা বলেছেন বাংলাদেশের, আমি তো একটি কাগজ পড়েছি, তাতে এই প্রথম পাতায় ছাপা হয়েছে, জাতীয় প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স। সেখানে তারা বলেছেন, মুখপাত্র না, তিনি হুইপ ছিলেন, হুইপ সংসদীয় দলের, তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন, দেখুন ছাপা হয়েছে, যে আমরা হতাশ তার বক্তব্য। ভারতকে বলা তো দরকারই পড়ছে নাকি, সবটাই তো ওরা বাংলাদেশিরাই তো বলছেন ইউনূস সম্পর্কে। যেমন উনি বললেন ভারত অসত্য প্রচার। আচ্ছা, বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যে সংগঠন, তারা বিবৃতি দিয়ে বললো, যে বিবৃতিটা প্রচারিত আপনাদের ওখানে ছাপায়নি, আমাদের এখানে দেশ, সেই বিবৃতিতে ওরা বলছেন যে ইউনূস অসত্য কথা বলছেন নিউ ইয়র্কে গিয়ে হিন্দুদের উপর। আমি বলছি ভারতকে তো বলার সুযোগে দিচ্ছেন না বাংলাদেশিরা। ভারত কোথায় বলছেন তো বাংলাদেশিরা, বাংলাদেশি বিএনপি নেতা নেত্রী বলছেন হচ্ছে সংখ্যালঘুদের সংগঠন। আগে নয় কথা ছিল যে ভারতে অপপ্রচার হচ্ছে হিন্দুদের অত্যাচার, এখন তো তারা বলছেন। আর আপনি তো নিশ্চয়ই আজকে দেখেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের জবাব আজকে, তিনি বলেছেন যে এটা ওদের হ্যাবিট হয়ে যায়, অভ্যাস হয়ে দাঁড়িয়েছে নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় আর একজন কাউকে দায়ী করা। আমরা জানি না কিছু, ওটা ওরা করছে। যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আছেন কেন পদে? তিনি যদি ধরতেই না পারেন যে ভারত এখন ষড়যন্ত্র করছে, তাতে এই মুহূর্তে রেজিগনেশন করা উচিত, অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। তিনি বলছেন ভারত এসে খাগড়াছড়িতে সব করে দিল। তিনি কি করছিলেন? তার ডিজিএফআই কি করছিল? তার এনএসআই কি করছিল? তার হাতে যে স্বরাষ্ট্র মন্ত্রকের যে দপ্তর এজেন্সি গুলো, সেগুলো কি করছিল? উনি ঘুমোচ্ছিলেন? উনি তো চেষ্টা করছেন চেষ্টা করছেন মানে উনি বলছেন চেষ্টা করে পারেননি, যখন তখন চেষ্টা করেছেন, চেষ্টা করে তখন পারেননি, ব্যর্থ হয়েছে, তখন বলছে ওটা ভারত করেছে। তো ভারত করেছে, যেটা হলো মানে সেটা তো ভারত এবং আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছে যে তাদের হঠাৎ করে গুজবের দেশ বাংলাদেশ, গুজবের দেশ। ভারতের ভারত আবার কোথা থেকে আনলেন আওয়ামী লীগ? ওরা অদ্ভুত, বেচারীরা কত কষ্টের মধ্যে আছে, মার খাচ্ছে, 3 লক্ষের উপরে কর্মী জেলে, তারা জেল থেকে বসে ষড়যন্ত্র করলো নাকি? ওদেরকে জামিন নেন না? যারা ভারতে বসে আছে, আপনাদের সাথে যারা আছে, তারা ভারতে বসে আছে, শুধু কয়েকজন নেতা আছে না, তারা মিলে খাগড়াছড়ির ঘটনা ঘটে। সরকার এটা আরেকটা প্রমাণ করে ব্যর্থতা, কতটা অপদার্থ, যে বিদেশে পলাতক কিছু নেতা খাগড়াছড়িতে ঘটনা ঘটিয়ে যাচ্ছে, আর আপনাদের হাতে সব পুলিশ, আর্মি, সেনা সব রয়েছে। সেনা নাকি ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, কিন্তু নিরীহ ভাবে সাধারণ মানুষকে যেভাবে ওখানে অত্যাচার করা হচ্ছে, এটা নির্মম, এটা নির্মম। এবং যে ঘটনাটা যেটা ঘটছে, এটা কিন্তু খুব অস্বাভাবিক ঘটনা। এটা বাংলাদেশের কাগজে হয়তো প্রচার ভালো করে হচ্ছে না, কিন্তু এই জনজাতিদের উপর যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারটা সত্যি সত্যি কিন্তু এটা মানবাধিকার লঙ্ঘন, এবং এটা জাতিসংঘের উচিত এ বিষয়ে হস্তক্ষেপ করা। এখন তারা যদি কোনোদিন ভারতের সাহায্য চাচ্ছে তখন ভাবা যাবে, কিন্তু এখন ভারত সরকার এই বিষয়ে তাদের নাক গলাচ্ছে না, ভারতের এই বিষয়ে না। আপনি যদি বলছেন, আমি তো আওয়ামী লীগের এই তৎপরতা দেখে তো আমি তো যথেষ্ট মানে কি বলবো, মানে আমি তো খুব চমকে গেছি যে এতটাই ক্ষমতা, যে ভারতের কলকাতায় কোথাও একটা থেকে সেখান থেকে খাগড়াছড়িতে কাণ্ড ঘটিয়ে দিচ্ছে, আর এত ক্ষমতাবান, তাকে নাকি মানুষ চান ইউনূস সরকার। তারা কিছুই জানতে পারছে না, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমোচ্ছেন, আর কি করছেন, মাঝে মাঝে বিদেশ যাচ্ছেন, এই তো করছেন, আর বলছেন মানুষ চাইছে আমাদের। ফলে এই বোকা বানিয়ে যতদিন চালাতে পারে চালাবেন, কি বলবো। বাট ভারত তো মানে ভারতের বা সরকারের, আওয়ামী লীগ সরকারের, সাবেক আওয়ামী লীগ সরকারের যেটা ইন্ধন, সেটা তো আমরা আমাদের পত্রিকায় নিশ্চয় আপনি দেখেছেন যে 2 জন জেনারেল, সাবেক, তার প্রমাণটা কোথায়, ইন্ধনের প্রমাণটা কোথায়? আমি তো জানি না। আমি তো এখানে আওয়ামী লীগ আমি তো আওয়ামী লীগের মুখপাত্র নই, আমি তো আওয়ামী লীগের হয়ে বলতে পারবো। আমার কাছে মনে হচ্ছে এটা আপনারা যখন বলছেন, তখন আওয়ামী লীগ সম্পর্কে আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। তারা বিদেশে পলাতক অবস্থায় কাণ্ড ঘটাতে পারেন, আর এত বড় ক্ষমতা, যাদের হাতে সেনা, যাদের হাতে পুলিশ, যাদের হাতে এসএফআই নাকি এনএসআই হাবিজাবি সব আছে, তারা কিছুই করতে পারে না। আওয়ামী লীগের 10টা নেতা কলকাতায় বসে করে দিচ্ছে কাণ্ড।
তো তার মানে কোন একদিন বাংলাদেশ দখল আওয়ামী করতে লীগ পারে। নেতাদেরকে তো আপনারা সাহায্য করছেন, আপনাদের সহযোগিতা আমরা আশ্রয় দিচ্ছি, আমরা আশ্রয় দিই। যারই এরকম হবে, ইউনূসকে যদি কোনো একদিন পালাতে হয়, তা প্রাণ সংশয় থাকে, তাহলে আমরা আশ্রয় দিই। ইউনূসকেও আশ্রয় দেবো। ইউনূস তো এটাও বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়নি, আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়নি, কার্যক্রম নিষিদ্ধ আছে, এখন যে কোনো সময় সক্রিয় হতে পারে। তো এটাও একটা অদ্ভুত কথা, ভালো কথা, খুব ভালো কথা বলেছে। এটা আমি সমর্থন করি, প্রতিবাদে ভালো। উনি নিষেধাজ্ঞাটা তুলে দেন, তাহলে উনি কি আসল মানে কি উনি আওয়ামী লীগের সাথে কোনো গোপন ডিল করতে চাইছেন যে আমি নিষেধাজ্ঞা তুলে দেবো, ভাই আমাকে রেখে দিন? মানে এটা কি আসলে মানে আমি বিএনপি জামায়াত সবাইকে ছড়িয়ে দিয়ে আমি আপনাদের সঙ্গেই থাকবো, কিন্তু আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড আবার অনুমতি দিয়ে দেবো, কিন্তু আমাকে রেখে দিন। আমি জানি না এরকম একটা ডিল কিছু হচ্ছে কিনা, বলতে পারবো না, প্রমাণ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। উনি নিজেই বলে ফেলেন, নিজেই বলে দেন সব কথা, ফলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর একটা কোনো বিদেশি চ্যানেলকে বলে দেবে না। আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ আন্তর্জাতিক ভাবে যে চাপটা তৈরি করেছে, সেই চাপের কারণে উনি ওই কথা বলছেন? কিন্তু ওনাকে আবার সত্যি কথা বলতে গেলে আওয়ামী লীগ এখনো আন্তর্জাতিক ভাবে যে চাপ তৈরি করা দরকার ছিল, প্রয়োজন ছিল, ততটা করে উঠতে পারে এখন। আপনি যেটুকু বলছেন সেটা মাঝে মাঝে শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, কর্মীদের উদ্দেশ্যে বলছেন, ওনার কারণটা উল্টো, ওনার নিজের ব্যর্থতার কারণে। উনি দেশ চালাতে পারছেন না, জিনিসপত্রের দাম বাড়ছে অস্বাভাবিক। আজই তো আছে না, কাঁচামরিচ 300 টাকা ছুঁই ছুঁই। ইনি কিছুই সমস্ত সবচেয়ে যারা, আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের থেকেও হচ্ছে শিল্পপতি, ব্যবসায়ীরা। তারাই তো কর্মসংস্থান দেন। তারা যদি অসহায় অবস্থায় পড়ে থাকেন, কোন কোম্পানির কোন প্রকৃত কোন রোজগার আপনি তাদের ব্যালেন্স শিট খুলে দেখবেন না, তো সব অনেক কমে গেছে, এবং তারা লোক ছাঁটাই করছে, কারণ চালাতে পারবে না। আপনি হয়তো নিশ্চয়ই এটা জানেন কিনা আমি জানি না। সেখানে আসলে মানে আপনিও নিশ্চয়ই জানেন যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকলে যা হয় কি, বা নির্বাচিত গভর্নমেন্ট, সরি পলিটিক্যাল গভর্নমেন্টটা করার তো কোনো লক্ষণ দেখছি না। নির্বাচিত সরকার না হলে যা হয়, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সমস্যাই হবে না, ভারতের সঙ্গে সম্পর্ক আবার সুসম্পর্ক, যেই জিতুক মানে নির্বাচন, আমি কোনো দলের নাম বলছি না, কিন্তু যেই জিতুক তার সঙ্গে তো ভারতের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে। আপনি জানেন যে ভারতে এখন অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের আফগানিস্তানের তালিবানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসছেন 9 থেকে 16 তিনি থাকবেন, এই প্রথম আসছেন। এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। জানি না কি আলোচনা হবে, ওরা বলেননি, বলেছেন যখন হবে তখন জানানো হবে। সুতরাং আজকাল দিনে ভূ রাজনৈতিক পরিস্থিতি অনেক বদলাচ্ছে, ফলে ভবিষ্যতে কি দাঁড়াবে এখন থেকে আগাম ফোরকাস্ট করা মুশকিল। কিন্তু যেটা আমরা আশা করেছি ইউনূসের কাছে, যে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে পুরনো কেয়ারটেকার সরকার যখন ছিল তখনও কিন্তু তারা নির্বাচন 18 মাস পরে দেওয়ার কথা বলেছে। এই 18 মাসটা একটা কোনো কারণে কেয়ারটেকার সরকারের একটা ব্যাকরণে ঢুকে আছে, ফলে এখনো 18 মাসের কথা বলা হয়। এই 18 মাসটা কি মানে কি মধু আমি জানি না 18 শব্দটা। আর হতে পারে 18তে কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হয়, সে কারণে হয়তো হতে পারে।